রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত সকাল 10টার সকালের সংবাদে, সাথে আছি আমি আসমাতুলি। ইলেকট্রোফরেটিক কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। এবারে বিস্তারিত। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মিলে প্রায় 10 লাখ শিক্ষক কর্মচারী বেতন ভাতা না পাওয়ার শঙ্কায় রয়েছেন। কোনো কোনো প্রতিষ্ঠান এখনও মার্চ মাসের বেতনই দেয়নি, কেউ দিয়েছে আংশিক। তবে চাকরি যাওয়ার ভয়ে প্রকাশ্যে কথা বলছে না শিক্ষকরা। যদিও বিষয়টি তুলে ধরে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম। অভিযোগ পেয়েছে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনও। বলছেন সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেবে সরকার। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। শিক্ষাকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখছে দেশের বেসরকারি পর্যায়ের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো। যেসব প্রতিষ্ঠানে পড়াশোনা করছে লাখ লাখ শিক্ষার্থী, কিন্তু করোনায় এসব বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা বিপাকে পড়েছেন। দেশে 96টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রায় 29,000 শিক্ষক কর্মচারী রয়েছেন। এসবের মধ্যে প্রায় 50টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা এপ্রিল মাসের বেতন পাননি এখনো। এদের কেউ কেউ মার্চ মাসের বেতনও দেয়নি, দিলেও অনেকে দিয়েছেন আংশিক। এসব তথ্য তুলে ধরে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম। এই 1-1.5 মাস 2 মাস বন্ধ থাকবে, তাতেই বেতন দিতে পারবে না? এটা কি ইন্ডাস্ট্রি নাকি? আমি যে তাদের সিগনেচার চাইছি, 422 জন শিক্ষক, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলছে স্যার আমাদের নাম দিয়েন না। তারা ভাব মনে করতেছে এই নাম সিগনেচার করবে এতে তাদের চাকরি তুলে দিতে পারে। কত ইনহিউম্যান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছেও অভিযোগ করেছেন বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। চেয়ারম্যান বলছেন 2-4 মাস বেতন দেওয়ার সক্ষমতা রয়েছে সব বিশ্ববিদ্যালয়ের। বিষয়টি নিয়ে মঞ্জুরি কমিশন কাজ করছে বলেও জানান তিনি। আমরা একটা ইউনিভার্সিটি থেকে অলরেডি কমপ্লেইন পেয়েছি, আমরা এগুলা করতেছি, কম্পাইল করতেছি, দেখা যাক তারপরে আমরা হয়তো আবার কোনো ব্যবস্থা নিতে পারি কিনা। কিন্তু 2-1 মাস চালাতে পারবে না, এটা তো অ্যাকসেপ্টেবল না। শুধু বিশ্ববিদ্যালয় নয়, দেশে প্রায় 55,000 বেসরকারি ও প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 10 লাখ শিক্ষক কর্মচারী বেতন ভাতার সংকটে রয়েছেন, যার মধ্যে 40,000 কিন্ডারগার্টেন স্কুলেরই শিক্ষক কর্মচারী 6 লাখের বেশি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বলছেন এখনো শিক্ষকদের বেতন সংক্রান্ত সুনির্দিষ্ট অভিযোগ নেই। অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে কিন্তু সুনির্দিষ্ট কোনো অভিযোগ এখন আসে, যদি আসে তখন তদন্ত করে আইনানুগ যেটা করা দরকার সেটা আমরা করব। জানা গেছে বেতন দিতে না পারায় শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রণোদনা চাওয়া হয়েছে। তবে করোনায় এই 2-3 মাস শিক্ষকদের বেতন ঠিক মতো দিতে চাপ আছে সরকারের পক্ষ থেকেও। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের ওয়াসার মোড়ে সেনাবাহিনী একটি বাজার চালু করেছে। এই বাজার থেকে গরিবদের বিনা পয়সায় নিত্য প্রয়োজনীয় পণ্য দেয়া হবে। সেই বাজারে আছেন আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। তিনি এখন সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মোমো, বিনা পয়সার বাজারে কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ তুলি। আমি আছি এখন চট্টগ্রাম ওয়াসার মোড়ে জামাতুল আল-ফালাহ মসজিদ চত্বরে। এই চত্বরে কিন্তু 24 পদাতিক ডিভিশনের উদ্যোগে কিন্তু 1 মিনিটের বাজার কিন্তু উদ্বোধন করা হবে একটু পরেই। এখানে 1000-এর অধিক নিম্ন আয়ের দরিদ্র মানুষদের জন্য কিন্তু এই বাজারের ব্যবস্থাটা করা হয়েছে। আপনি নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন, খুবই সুশৃঙ্খলভাবে মানুষ কিন্তু তাদের নিজেদের পণ্য চাহিদাগুলো কিন্তু তারা নিয়ে নিচ্ছেন। এখানে বিভিন্ন সবজি তরকারি দেখতে পাচ্ছি আমরা, তাদের চাহিদা মতো এই সবজিগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। একই সাথে ইফতার সামগ্রীও রয়েছে এখানে, আর হ্যান্ড স্যানিটাইজারও ব্যবস্থা করা হয়েছে। মাস্কগুলো কিন্তু এখান থেকে তারা নিয়ে নিচ্ছে। চট্টগ্রামের যেই সব এলাকায় নিম্ন এবং দরিদ্র মানুষ রয়েছে তাদের চিহ্নিত করে কিন্তু এই বাজারের আওতায় আনা হয়েছে এবং সুশৃঙ্খলভাবে তারা কিন্তু এই বাজার সামগ্রীগুলো তারা কিন্তু নিয়ে নিচ্ছেন। এটা কিন্তু বিনামূল্যে তাদেরকে দেওয়া হচ্ছে। একই সাথে স্যানিটাইজারও কিন্তু তাদেরকে বিতরণ করা হচ্ছে এখান থেকে, এবং একই সাথে সচেতন করা হচ্ছে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন থাকার জন্য তাদেরকে কিন্তু নির্দেশনা দেওয়া হচ্ছে।
এবং বিভিন্ন এলাকায় কিন্তু আমরা দেখেছি দীর্ঘদিন ধরে কিন্তু 24 পদাতিক ডিভিশনের উদ্যোগে তারা কিন্তু নিম্ন এবং দরিদ্র আয়ের মানুষের কাছে কিন্তু ত্রাণ সহায়তা বিতরণ করে আসছেন। এখনো পর্যন্ত সে ত্রাণ সহায়তা কিন্তু তাদের অব্যাহত রয়েছে এবং এটা হচ্ছে ব্যতিক্রম ধর্মীয় একটা তারা বাজার চালুটা করেছেন। সেখানে হচ্ছেন যারা নিম্ন এবং দারিদ্র মানুষ আছেন তারা কিন্তু এই বাজার থেকে বিনা পয়সায় কিন্তু তারা বাজারগুলো সংগ্রহ করতে পারবেন এবং এই বাজারটি কিন্তু উদ্বোধন করবেন 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের ব্রিগেডিয়ার জেনারেল তানবীর, তিনি উদ্বোধন করবেন একটু পরে। এই ব্রিগেডতে তিনি আমার সাথে আছেন, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। ভিন্ন ধর্মী উদ্যোগটা কেন গ্রহণ করেছেন? আমরা আসলে এটা একটা সেবা কার্যক্রম, আমরা এটাকে ত্রাণ কার্যক্রম বলি না। কারণ আমরা যখন সাধারণভাবে কোনো বাজারে যাই ক্রেতা হিসাবে, আমরা দেখি বিক্রেতা যারা তারা আমাদেরকে দেখে আনন্দিত হন এবং বাজারে তাদের দ্রব্যাদির পসরা সাজানো থাকে এবং যারা কিনতে যান তারা তাদের পছন্দ মতো কেনেন। একটুই পার্থক্য এখানে, সেখানে হচ্ছে যে যারা আসছেন এরা এই বাজারটা শুধুমাত্র নিম্ন আয়ের মানুষের জন্য এবং এখানে কোনো অর্থের প্রয়োজনটা হচ্ছে এভাবে যে আমরা এই নিম্ন আয়ের মানুষগুলোকে সরজমিনে জরিপ করে আইডেন্টিফাই করে ডাটাবেস করা হয় এবং প্রত্যেকের কাছে একটি করে টোকেন হস্তান্তর করা হয়। সো ওই টোকেনটাই তার কাছে একটা ক্রেডিট কার্ড হিসাবে কাজ করে, যেটা দিয়ে সে এখানে এসে তার পছন্দ মতো বাজার করতে পারে। স্যার, আপনারা আর কি উদ্যোগ অব্যাহত রেখেছেন? এটা তো আমাদের এই 1 মিনিটের বাজার, এছাড়া আমাদের পরিকল্পনা আছে ঈদের আগে আমরা 1 মিনিটের ঈদ বাজার করব নিম্ন আয়ের মানুষদের জন্য। আর এছাড়া আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনী সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য সারা বাংলাদেশে কাজ করছে। একই সাথে আমাদের 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড চট্টগ্রাম শহরে ওয়াসা এবং সিটি কর্পোরেশনের সাথে নগরের রাস্তাগুলো ডিসইনফেক্টেন্ট করার জন্য আমাদের যে ডিসইনফেক্টেড গাড়িগুলো আছে সেগুলো দিয়ে প্রতিদিনই এই রাস্তাগুলো জীবাণুমুক্ত করার কাজ করছে। দেখেছি দীর্ঘদিন ধরে কিন্তু আপনারা আপনাদের ত্রাণ সামগ্রী থেকে একটি অংশ কিন্তু আপনারা সাধারণ মানুষের মধ্যে বিতরণ করে যাচ্ছেন, সে কার্যক্রম আপনারা অব্যাহত রেখেছেন, সেটি আরও কতদিন পর্যন্ত চলমান থাকবে? এখন আমরা যেটা ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সৈনিকদের যে উদ্বৃত্ত রেশন কিছুটা আমরা বাঁচিয়েছি, সেখান থেকে আমরা চালিয়েছি, তো সেটা আমরা সীমিত আকারে চালিয়ে যাব। আর এই উদ্যোগটা একটু ভিন্নভাবে, যেহেতু আমরা 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড আমাদের জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করি, সো আমাদের সাথে যারা ডেভেলপমেন্ট পার্টনার আছে তারা মূলত আগ্রহ দেখিয়েছেন যে তারা আমাদের এই কার্যক্রমে সম্পৃক্ত হতে চান এবং সেটাকে মাথায় রেখেই আমরা এই চিন্তাভাবনাটা করেছি যে মানুষকে কিভাবে সেবা করা যায় এই 1 মিনিটের বাজারের মাধ্যমে। এটা 1 মাস ধরে চলবে আগামী। ধন্যবাদ আপনাকে। তুলি শুনছিলেন 1 মাস ব্যাপী কিন্তু এই বাজারটা কিন্তু চালু থাকবে এবং 1 মিনিটে কেন এই বাজারটার নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে মূল কারণ হচ্ছে 1 মিনিটেই কিন্তু সব মানুষ তাদের নিজেদের চাহিদা তাদের পূরণ করতে পারবে, কারণ সব জিনিসপত্র এখানে হাতের নাগালে রয়েছে এবং সবজিগুলো কিন্তু বিভিন্ন রকমের কিন্তু সবজি এখানে পসরা সাজানো বসানো আছে। সেখান থেকে তারা 1 মিনিটের মধ্যেই তারা কিন্তু থলে ভরে তাদের সেই বাজারগুলো কিন্তু নিয়ে যেতে পারছে, যার কারণে এই বাজারের নাম দেওয়া হয়েছে 1 মিনিটে বাজার। 1 মিনিটের মধ্যে সব বাজারগুলো তারা কিন্তু এখান থেকে করতে পারবে। একই সাথে আছে ইফতার সামগ্রী এবং তিনি যে কথাটা জানিয়েছেন সেটা হচ্ছে ঈদকে সামনে রেখে তারা কিন্তু 1 মিনিট ঈদ বাজারও করার কিন্তু উদ্যোগ গ্রহণ করেছেন। হয়তো সেটাও আমরা আপনাকে কিছুদিনের মধ্যে কিন্তু দেখাতে পারবো। একই সাথে সেনাবাহিনী বিভিন্ন চট্টগ্রামে কার্যক্রম অব্যাহত রেখেছেন, সেটি হচ্ছে বিভিন্ন এলাকায় কিন্তু তারা কিন্তু তাদের রেশমের একটি বিরাট অংশ কিন্তু বাঁচিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু তারা বিতরণ করে যাচ্ছেন এবং সেই কার্যক্রম এখনো পর্যন্ত অব্যাহত রয়েছেন। সেনাবাহিনীর এই কার্যক্রমকে সাধারণ মানুষ কিন্তু সাধুবাদও জানিয়েছেন। তারা বলছেন তারা যদি এই করোনা পরিস্থিতির মধ্যে যদি তাদের পাশে না থাকতো তাহলে হয়তো তাদের যে খাদ্য সংকটটা সেটি হয়তো আরও ভয়াবহ পরিস্থিতির রূপ নিতে পারত। তো চট্টগ্রাম আলফারা মসজিদ চত্বর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। তুলি, ধন্যবাদ মোমো। এবারে স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনার ছোবলে গেল 24 ঘন্টায় প্রাণ গেছে আরও প্রায় 5,300-র বেশি মানুষের। এ নিয়ে বিশ্বে মোট মৃত্যু 2,92,000-এ গড়িয়েছে। আক্রান্ত ছাড়িয়েছে
37,000। করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে রাশিয়া, ব্রাজিলেও বাড়ছে মৃত্যু। এদিকে বিপর্যস্ত এশিয়াও ভারতের লকডাউন বাড়িয়ে 20 লাখ কোটি প্রণোদনার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর করোনা চিকিৎসায় ইতিবাচক ফলাফল দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র, তবুও থামছে না লাশের মিছিল। একদিনে আবারও মৃত্যু হয়েছে 1,500-এর বেশি মানুষের। এরই মাঝে দেশটির অর্থনীতি আবারও চালু করতে মরিয়া ট্রাম্প প্রশাসন। তবে দেশটিতে জারি করা লকডাউন তুলে নিয়ে মার্কিন অর্থনীতি আবারও চালুর মাধ্যমে ভোগান্তি আর মৃত্যুর ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ সদস্য অ্যান্থনি ফাউসি। এদিকে করোনায় বিধ্বস্ত ব্রিটেনও। 24 ঘন্টায় দেশটিতে 600-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। ব্রিটেনের বাণিজ্য মন্ত্রী জানিয়েছে আগামী জুন থেকে পর্যায়ক্রমে দোকানপাট খুলে দেওয়ার কথা। এদিকে ব্রাজিলও বাড়ছে মৃত্যু। দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 12,000। 24 ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে আরও 700-র বেশি মানুষের। তবে বিভিন্ন দেশের মতোই আবারও অর্থনীতি চালু করার কথা ভাবছে দেশটির সরকার। এদিকে নতুন হটস্পট হয়ে ওঠা রাশিয়াতে আবারও একদিনে 10,000-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছে। এ নিয়ে দেশটিতে 2 লাখের বেশি মানুষ আক্রান্ত হলো, যার সংখ্যা ইতালিকেও অতিক্রম করেছে। আক্রান্তের দিক থেকে এখন বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে দেশটি। নাজেহাল অবস্থা এশিয়ারও। ভারতের সংক্রমণ আর মৃত্যু দ্রুত বাড়ছে। করোনা মহামারী থেকে ঘুরে দাঁড়াতে 20 লাখ কোটি রুপির আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও চতুর্থ দফায় দেশ জুড়ে লকডাউন বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। বাড়ছে পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ এশিয়াতে সংক্রমণ। তবে এত মানুষের মৃত্যু আর আক্রান্তের সাথে বিশ্বব্যাপী সেরে উঠেছে 16 লাখের বেশি মানুষ। করোনা ভাইরাসের কোনো চিকিৎসায় রোগটির তীব্রতা কমে যাচ্ছে এবং দ্রুত অনেকে সুস্থ হয়ে উঠেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া সম্ভাব্য 4 থেকে 5টি চিকিৎসা পদ্ধতি থেকে সবচেয়ে কার্যকর উপায়টি খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মাসুদ রানা, নিউজ 24। দেশে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে 969 জন। 24 ঘন্টায় আরও 11 জনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। সব মিলে এখন পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 16,660 আর মোট মৃত্যু হলো 250 জনের। সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে আরও 245 জন গত একদিনে সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট 3,147 জন সুস্থ হয়ে উঠলেন। ক্রেডিট কার্ডের বিল নিয়ে ভোগান্তিতে গ্রাহকরা। 2 মাসের জন্য সব ধরনের ফি মওকুফের কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার থাকলেও তা মানছেন না অনেক ব্যাংক। গ্রাহকদের অভিযোগ, করোনা দুর্যোগের মধ্যেও বারবার ফোন করে ফি জমা দিতে বলছে কোনো ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলছেন, সার্কুলার অমান্য করলে সেই সব ব্যাংকের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। প্রয়োজনে গ্রাহকের অর্থ ফেরত দেওয়া হবে বলেও আশ্বাস তার। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। করোনা পরিস্থিতি মোকাবেলায় জনস্বার্থের কথা ভেবে মার্চের শেষ সপ্তাহ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সেই সময় থেকেই শুরু হয় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা। বন্ধ হয়ে যায় বেশিরভাগ ব্যাংকের শাখা। এই পরিস্থিতিতে দেশের প্রায় 13 লাখ ক্রেডিট কার্ডধারীর কথা ভেবে পরপর 2টি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এপ্রিল মাসের 4 তারিখ ও মধ্য এপ্রিলে জারি করা নির্দেশনাগুলোয় বলা হয়, কোনো গ্রাহক ক্রেডিট কার্ডের বিল যথাসময়ে দিতে না পারলে 2 মাসের জন্য কোনো বাড়তি সুদ কিংবা অন্য কোনো বিলম্ব ফি নেওয়া যাবে না। তবে বাস্তবে কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে কর্ণপাত করেনি অনেক ব্যাংক। গ্রাহকদের ফোন কিংবা বার্তা পাঠিয়ে বিল যথাসময়ে দেওয়ার জন্য তাগিদ দেওয়ার অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, কামরুল ইসলাম নামে এই গ্রাহকের 5 মে তারিখের ভাউচারে দেখা যায় সুদ চার্জ করা হয়েছে 20,700 টাকা। এমন ভোগান্তিতে বহু ক্রেডিট কার্ড গ্রাহক। কিন্তু লেট ফি দিতে গিয়ে যদি 800 টাকা বাঁচানোর জন্য যদি তাকে 20,000 টাকা দিতে হয়, তাহলে এটা কি ধরনের সার্কুলার হলো, কি ধরনের জনকল্যাণমুখী হলো, সেটা আমার বোধগম্য নয়। 9,950 টাকার জন্য তারা আমাকে 1,440 টাকা চার্জ করেছে। গ্রাহকদের সাথে এমন আচরণকে দুঃখজনক বলছেন কোনো ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। আমি বলবো সেই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর বরাবর চিঠি লেখার জন্য বা ওনাকে অ্যাপ্রোচ করার জন্য, ইমেল করার জন্য, অথবা তাদের কমপ্লেইন সেন্টারে জানানোর জন্য, এবং তার পরবর্তীতে যদি সেটার সমাধান না হয় সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কাস্টমার ইন্টারনেট প্রোটেকশন ডিপার্টমেন্ট সেখানে লিখতে পারেন। বাংলাদেশ ব্যাংক মুখপাত্র জানান, সার্কুলার দেওয়ার পরও কোনো ব্যাংক ফি কাটলে তা ফেরত দিতে হবে গ্রাহককে।
বাংলাদেশ ব্যাংক যখন এই জাতীয় ক্লিয়ার গাইডলাইন যখন দেয় এবং সেটা যদি প্রমাণিত হয় তারা গাইডলাইন বেঁচে রেখেই তারা অতিরিক্ত নিয়েছে, তাহলে প্রয়োজন মধ্যে দে হ্যাভ টু পে ইট, ব্যাক করতে হবে। প্র্যাকটিক্যালি ইন্সপেকশনে বা অন্য কোনো করার পরে যদি প্রমাণিত হয় তখন তো অবশ্যই তাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যাংকগুলোকে স্ব-উদ্যোগী হয়ে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। সময় হলো বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। লকডাউন পরিস্থিতি 6 মাস চলতে থাকলে বিশ্বব্যাপী প্রায় 7 মিলিয়ন অনিচ্ছাকৃত গর্ভধারণ ঘটতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNFPA। আর বাংলাদেশের মতো নিম্ন মধ্যম আয়ের দেশে এটি আরও বেশি প্রাসঙ্গিক বলে মনে করছেন সংস্থাটির প্রতিনিধি আশা টার্কেলসন। নিউজ 24-কে দেয় একান্ত সাক্ষাৎকারে তিনি আরও বলেন, লকডাউন অব্যাহত থাকলে বিশ্বব্যাপী আরও প্রায় 15 মিলিয়ন জেন্ডার ভিত্তিক সহিংসতার ঘটনা ঘটতে পারে, যার বাইরে নেই বাংলাদেশও। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জাসমিন সোমা। বিশ্বব্যাপী লকডাউন পরিস্থিতিতে ঘরের ভেতর কর্মহীন সময় কাটাচ্ছেন বিশ্বের বেশিরভাগ মানুষ। জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNFPA সাম্প্রতিক গবেষণাপত্রে বলছে, এই লকডাউন যদি 6 মাস চলতে থাকে এবং স্বাস্থ্যসেবার বড় ধরনের বিচ্যুতি ঘটে, তবে সারা বিশ্বে 7 মিলিয়ন অনিচ্ছাকৃত গর্ভধারণ ঘটতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে এটি আরও প্রাসঙ্গিক বলছেন সংস্থাটির দেশীয় প্রতিনিধি ডক্টর আশা টর্কেলসন। 7 million additional unintended pregnancies যদি লকডাউনটি 6 মাস ধরে চলতে থাকে এবং স্বাস্থ্যসেবাগুলিতে বড় ধরনের বিচ্যুতি হয়, তবে বিশ্বে প্রায় 7 মিলিয়ন অনিচ্ছাকৃত গর্ভধারণ ঘটতে পারে। এটি বিশেষত বাংলাদেশের মতো নিম্ন মধ্যম আয়ের দেশগুলির ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক, যেখানে অনিচ্ছাকৃত গর্ভধারণের হার মোট গর্ভধারণের 48 ভাগ। UNFPA এর এই গবেষণাপত্র আরও বলছে, লকডাউন পরিস্থিতি অব্যাহত থাকলে বিশ্বব্যাপী প্রতি 3 মাসে আরও প্রায় 15 মিলিয়ন জেন্ডার ভিত্তিক সহিংসতার ঘটনা ঘটতে পারে। এই সংখ্যার বাইরে নেই বাংলাদেশও। এজন্য সহিংসতা প্রতিরোধে এরই মধ্যে সরকারের সাথে কাজ করছে UNFPA। So while it can be a blessing for some, লকডাউন কারোর জন্য আশীর্বাদ, আবার কারোর জন্য অভিশাপ। জরুরি পরিস্থিতিতে যেমন বর্তমান মহামারীতে নারীর উপর সহিংসতার ঝুঁকি বেশি থাকে। UNFPA এর সাম্প্রতিক তথ্য অনুসারে আরও প্রায় 15 মিলিয়ন জেন্ডার ভিত্তিক সহিংসতার ঘটনা প্রতি 3 মাসে বিশ্বজুড়ে ঘটবে বলে অনুমান করা হচ্ছে। কোভিড-19 মহামারীর মধ্যে জন্ম হচ্ছে অনেক শিশুর। এক্ষেত্রে হাসপাতালগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ হওয়ায় মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকারের সাথে কাজ করছে UNFPA, জানান সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি। লাকমিনা জাসমিন সোমা, নিউজ 24, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে আমাদের প্রতিনিধিদের সঙ্গে এবার যুক্ত হব। এই মুহূর্তে টাঙ্গাইলে আছেন আমাদের প্রতিনিধি আতিকুর রহমান। আতিক, টাঙ্গাইলে সামাজিক দূরত্ব কতটুকু মানছে মানুষ? ধন্যবাদ তুলি। আসলে সামাজিক দূরত্ব বলতে এখন আর একদমই নেই। মানুষ কিন্তু আসলে ঘর থেকে বের হয়ে যাচ্ছে এবং যে শপিং মল যে খোলা হয়েছে, সেই শপিং মল খোলার পরের থেকে দিন দিন কিন্তু করোনা আক্রান্ত হচ্ছে। অর্থাৎ আজ কিন্তু 5 জন নতুন করে টাঙ্গাইলে আক্রান্ত হয়েছে। এর মধ্যে নাগরপুর 4 জন এবং ঘাটাল উপজেলা হচ্ছে 1 জন। অর্থাৎ এই নিয়ে 60 জন কিন্তু টাঙ্গাইলে আক্রান্ত হয়েছে। এবং মার্কেটের চিত্রগুলো যদি আপনাকে দেখাই তাহলে দেখতে পারবেন যে মানুষে আসলে কতটা মানে ঘর থেকে বেরিয়ে এসে তারা বিভিন্ন শপিং মলে এসে তারা আসলে মার্কেট করছেন এবং মার্কেটে যে উচ্চ পড়া ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। অর্থাৎ দিন যতই যাচ্ছে ততই করোনা আক্রান্ত হচ্ছে এবং মানুষের মধ্যে যে সামাজিক দূরত্ব এবং মার্কেটগুলোতে আসলে উচ্চ পড়া ভিড়, সেখানে যে সামাজিক নীতি অর্থাৎ মার্কেটে যে ধরনের অর্থাৎ হ্যান্ড স্যানিটেশন থাকা দরকার সেটি কিন্তু আসলে কোনোভাবেই তারা মানছেন না। বিশেষ করে যারা দোকানদার রয়েছেন এবং যারা
মার্কেট যারা করতে আছেন ক্রেতারা, তারাও কিন্তু আসলে কোনো ধরনের সামাজিক দূরত্ব বলতে একদমই নেই। আসলে টাঙ্গাইলে যে এই পরিমাণ অর্থাৎ মার্কেটগুলোতে আমরা প্রতিনিয়তই কিন্তু আসলে ঈদ যত ঘুরে যাচ্ছে ততই কিন্তু আমরা মার্কেটের কিন্তু ভিড় কিন্তু লক্ষ্য করছি। টাঙ্গাইলে এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। আমরা আমাদের সহকর্মী রয়েছেন সিরাজগঞ্জ, সেখানে আমরা সর্বশেষ জানবো সায়েমের কাছ থেকে। সায়েম, ধন্যবাদ আতিক। আপনি যেমনটা বলছিলেন ঠিক তেমনি কিন্তু সিরাজগঞ্জে একই অবস্থা। করোনা প্রতিরোধে যে সরকারি নির্দেশনা ঘোষণা করা হয়েছে জনসমাগম, সামাজিক দূরত্ব এবং কোনোটাই কিন্তু সিরাজগঞ্জে মানা হচ্ছে না। ইতিমধ্যে কিন্তু সিরাজগঞ্জের যে সমস্ত দোকানপাট খুলে দেওয়া হয়েছে এবং দোকানপাটগুলোতে কিন্তু আসলে মানুষের উপচে পড়া ঢল পড়েছে। দিন সময় যতই বাড়ছে ততই কিন্তু আসলে মানুষ ঘর থেকে বের হয়ে আসছে। প্রতিটা ক্ষেত্রে কিন্তু আসলে যে সামাজিক দূরত্ব কোনোটাই মানা হচ্ছে। এতে কিন্তু যে করোনার প্রভাব ঝুঁকি, সে ঝুঁকি কিন্তু রয়ে গেছে বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও যে করোনার পরিস্থিতি যদি বলি, সিরাজগঞ্জে এখন পর্যন্ত 6 জন আক্রান্ত হয়েছে এবং 4 থেকে 450 হোম কোয়ারেন্টাইন রয়েছে এবং করোনার যে ঝুঁকি, সে ঝুঁকি কিন্তু আসলে সিরাজগঞ্জে প্রতিনিয়ত কিন্তু আসলে বাড়ছে। যেমন করোনা রোগীর সংখ্যাও দিন দিন কিন্তু বাড়ার দিকে আছে, তারপরেও কিন্তু মানুষ সচেতন হচ্ছে না। তারা কিন্তু গায়ে গা লেগে কিন্তু মার্কেট করছে। আপনি দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরার চোখে যে আসলে মানুষ কিন্তু কোনো দূরত্বই কিন্তু আসলে মানছে না। সবাই কিন্তু গায়ে গা লেগে কিন্তু তারা কেনাকাটা করছে, যে কারণে কিন্তু আসলে যে করোনার ঝুঁকি, সে ঝুঁকি কিন্তু রয়ে গেছে। এছাড়াও যে করোনার আরেকটি যে ধাপ রয়েছে যে করোনার নমুনা পরীক্ষা, সেই নমুনা পরীক্ষাও কিন্তু আসলে সিরাজগঞ্জে ঢিমে তাল হচ্ছে। এই 3 মাসে মাত্র 400-র অধিক নমুনা পরীক্ষা করা হয়েছে, যে কারণে কিন্তু আসলে যারা কারা করোনা রোগী সেটা কিন্তু সেপারেট করা সম্ভব হচ্ছে না। এই কারণেও কিন্তু আসলে করোনার একটা যে মানে বাড়তে পারে, এটাও কিন্তু শঙ্কা করছে সংশ্লিষ্ট চিকিৎসকরা। আসলে সচেতন মানুষ যারা, তারা কিন্তু বলছেন যে এই যে করোনা প্রতিরোধ বিস্তারের সরকার যে লকডাউন ঘোষণা করেছিল, সেই লকডাউনটা কিন্তু আসলে পুরোপুরি বাস্তবায়নের জন্য কিন্তু আসলে বাস্তবায়ন করা উচিত ছিল। তার আগেই যে এই মার্কেটগুলো খুলে দেওয়া হচ্ছে, এতে কিন্তু আসলে সিরাজগঞ্জ তথা বাংলাদেশের সমস্ত কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ রয়েছে। আমরা যে অনেকের সাথে কথা বলেছি, যারা রিক্সা চালক, তারা বলেছে তারা কিন্তু আসলে খাদ্য ক্রয়ের জন্য বের হয়েছে এবং যে ত্রাণ দেওয়া হয়েছে তাও কিন্তু সিরাজগঞ্জে অপ্রতুল। আসলে সব মিলে সিরাজগঞ্জের মানুষের কিন্তু দাবি যে যারা সচেতন মহল, তাদের দাবি যে অবিলম্বে যেন মার্কেটগুলো বন্ধ করে করোনা প্রতিরোধে সরকার আরও কঠোর পদক্ষেপ নেয়। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে করোনা পরিস্থিতি। সর্বশেষ চলে যাচ্ছি নেত্রকোনাতে, যে রয়েছে আমাদের সহকর্মী সোহান। ধন্যবাদ সায়েম। আপনি যেমনটি শোনাচ্ছিলেন আসলে সিরাজগঞ্জের যে অবস্থা, ঠিক সেম নেত্রকোনাতেও কিন্তু একই অবস্থা। আমরা যতটুকু জানতে পেরেছি, গতকাল পর্যন্ত স্বাস্থ্য বিভাগের তথ্য মতে 1730 জনের নমুনা সংগ্রহ করা হয়। এ থেকে কিন্তু আসলে 1538টির নমুনা আসলে রিপোর্ট পাওয়া যায়। এই রিপোর্টে কিন্তু আসলে 87 জন করোনা রোগী রয়েছেন এই পর্যন্ত নেত্রকোনায়। আর এই গত 10 তারিখ থেকে মার্কেট, শপিং মলগুলো খুলে দেওয়ার ফলে কিন্তু আসলে হাজার হাজার মানুষ শহরে আসে ভিড় করছে, যে কারণে কিন্তু করোনার ঝুঁকি আসলে দিন দিন বাড়ছেই। এই সব মিলিয়ে কিন্তু আসলে আমি এই মুহূর্তে আছি নেত্রকোনা পৌরসভার সামনে, প্রেস ক্লাব মোড় এটাকে বলে। এই জায়গাতে আপনি আমার দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে আসলে হাজার হাজার মানুষ চলাচল করছে। আর আমি এই মুহূর্তে কথা বলবো একজনের সাথে, যিনি হচ্ছেন আমাদের নেত্রকোনা সুজনের সভাপতি, সেই সাথে আমাদের জেলা প্রেস ক্লাবের সেক্রেটারি শ্যামলেন্দু পাল। তার সাথে আমরা কথা বলতে চাই আসলে গতকাল পর্যন্ত আসলে নেত্রকোনায় কি অবস্থা, আসলে নেত্রকোনা দেখছেন আপনি, কি পরিবেশ দেখছেন নেত্রকোনার অবস্থা ভয়াবহ। 10 তারিখ থেকে সব দোকানপাট খুলে দেওয়াতে আমরা একটা কাহিল অবস্থার মধ্যে রয়েছি। হাজার হাজার লোক বাজারে ঢুকছে, কোনো রকমের স্বাস্থ্যকর অবস্থা এখানে নেই। আমরা ইতিমধ্যেই আমাদের এখানে 87 জন করোনা আক্রান্ত হয়েছে, 30 জন সুস্থ হয়েছে। এর মধ্যে মোহনগঞ্জে একজন ব্যক্তি মারা গেছেন, পরে তার করোনা ভাইরাসটা পজিটিভ পাওয়া গেছে। তা আমাদের এখানকার এখন পর্যন্ত চিকিৎসা ব্যবস্থাটা এখানে কোনো নাই, পিপিআর এখানে নেই। আমাদের ময়মনসিংহে অপেক্ষা করতে হয়, কোনো সময় 5-7 দিনের রিপোর্ট পাওয়া যায় না। আবার ঢাকা পাঠাতেও সেখান থেকে আমরা রেজাল্টগুলি পাই। আচ্ছা, এখানে এই যে মানুষ যে হাজার হাজার বের হচ্ছে, কিরকম ঝুঁকি মনে হচ্ছে আপনার, এবং এই নিয়ন্ত্রণে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া? আমি মনে করি এখানে প্রশাসন প্রথম দিকে কঠোর ব্যবস্থা নিলেও
এখন ব্যবসায়ীরা সেই ব্যাপারটা যেভাবে বলেছিল যে তারা নিয়ন্ত্রণ করবে, বাধা দিবে, এত লোক দিবে না, কিন্তু সেটা তারা ফেল করছে বলে মনে করি। এখন বড় বাজার ছোট বাজারে চলাই আমাদের দায় হয়েছে। আমি মনে করি আমাদের যেভাবে প্রত্যেক দিন একটা রুগী বাড়ছে, কিছুদিনের মধ্যে শত শত রোগ আক্রান্ত হয়ে যাবে। আমি মনে করি এই মুহূর্তে যদি এই ব্যাপারে জরুরি ব্যবস্থা গ্রহণ করা না হয়, আমরা খুব ভয়াবহ অবস্থাতে পড়ে যাব। ধন্যবাদ আপনাকে। জি তুলি, আপনি আসলে শুনতে পাচ্ছিলেন যে আসলে সবাই কিন্তু এই কথাই বলছে যে আসলে এই মার্কেটগুলো যদি এখনই বন্ধ না করা হয় তাহলে কিন্তু আসলে ভয়াবহ পরিস্থিতি আসলে সৃষ্টি হবে। জি, আমি এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সর্বশেষ। আমি চলে যাচ্ছি স্টুডিওতে তুলির কাছে। তুলি। সোহান, আপনাকে ধন্যবাদ। দেশের বিভিন্ন স্থান থেকে লকডাউন পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধিরা। সকাল 10টার সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। ডেঙ্গু প্রতিরোধে জিরো টলারেন্স অবস্থান স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ঢাকার 2 সিটি কর্পোরেশনের। কারো বাসায় বা কোনো অফিসে পানি জমা থাকলে ব্যবস্থা নেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। উত্তর সিটি চালু করেছে ফ্রি ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা। এদিকে বিশেষজ্ঞরা চলতি বছরে ঢাকা থেকে সারা দেশে সংক্রমণ এবার বেশি হওয়ার আশঙ্কা করছেন। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টে বিস্তারিত। পুরো বিশ্ব এখন করোনা আক্রান্ত, বাংলাদেশেও এর বাইরে নয়, বরং দেশের দিন দিন আক্রান্ত সংখ্যা বেড়েই চলেছে। এমন বাস্তবতায় করোনার পাশাপাশি এবার উকি দিচ্ছে ডেঙ্গু। অঘোষিত লকডাউনের কারণে এই সময়ে ঢাকা সহ সারা দেশের বিভিন্ন স্থান, অফিস ও টার্মিনালগুলোতে বাড়ছে ডেঙ্গুর প্রজনন বৃদ্ধির আশঙ্কা। চলতি বছরের ডেঙ্গুর প্রকোপ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা সিটির তুলনায় এবার সারা দেশে ডেঙ্গুর ঝুঁকি থাকবে সব থেকে বেশি। এজন্য পদক্ষেপ নিতে হবে এখনই। ঢাকা শহরের মানুষের গত বছরের যেমন 51,000 রোগী হয়েছে ঢাকা শহরে, 51,000 আর 50,000 হয়েছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে। এখন ঢাকা শহরে হয়তো এবছর গত বছরের সংখ্যাটার তুলনায় ছাড়াবে না। এখন আউটসাইড ঢাকা এবছর ডেঙ্গুটা বেশি হবে গত বছরের তুলনায়। উত্তরের নগরবাসীর জন্য ফ্রি ডেঙ্গু টেস্ট এরই মধ্যে চালু হয়েছে। উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান, আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার পরই ডেঙ্গু প্রতিরোধী হবে তার প্রথম কাজ। ডেঙ্গু টেস্ট নিয়ে যেন আমাদের উত্তর সিটি কর্পোরেশনে সবগুলা বিভিন্ন বিশেষ মাতৃসদন এবং প্রত্যেকটি আমাদের যে স্বাস্থ্য কেন্দ্র আছে 27টি স্বাস্থ্য কেন্দ্র, এখানে কিন্তু আমরা ডেঙ্গু কিটস আমরা দিচ্ছি এবং এটা বিনামূল্যে আমরা ডেঙ্গু চিকিৎসার জন্য ডেঙ্গু টেস্ট করব। যে কারো যে কোনো ভবনে পাওয়া যাক না কেন, আমরা সেই ভবনকে ফাইন করবো এবং সিটি কর্পোরেশন যে কেউ যদি পায় অন্য ম্যাজিস্ট্রেটও কিন্তু আমাদের ফাইন করতে পারে। কিন্তু এখানে যাদের বাসা বা অফিসে ডেঙ্গুর প্রজনন ক্ষেত্র পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। এবার মোবাইল কোর্টের কথা বলেছি এবং আমাদের ভিজিলেন্স টিম কাজ করতেছে, অলরেডি মাঠে তারা আছে, তারা কাজ করতেছে। গতকালও আমাদের 10জন ম্যাজিস্ট্রেট উত্তরে কাজ করেছে, তারপরে দিয়ে এর আগের দিন 10জন করেছে। সিটি কর্পোরেশনকে বলছি যে পুলিশ প্রশাসন যাদের যেখানে আছে তারা যেন নাকি আমাদের সিটি কর্পোরেশনের সাহায্য নেয় এবং সেখানে তারা যে সমস্ত ইনসেকটিসাইড স্প্রে করে দেওয়া দরকার নিয়মিতভাবে এই সমস্ত বানানো নিয়মিত করবে। গেল বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ডেঙ্গু প্রতিরোধ করতে চায় সরকার। ডেঙ্গু প্রতিরোধে জনগণকে অধিক সচেতন হওয়ার আহ্বান জানান তাজুল ইসলাম। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। চীনে প্রায় 2 বছর পর বেড়েছে গাড়ি বিক্রি। টানা 21 মাসের মন্দার শেষে এপ্রিলে দেশটির গাড়ি বাজারে এই প্রবৃদ্ধি খানিকটা হলেও স্বস্তি নিয়ে এসেছে। তবে খাতটিকে এবছর এখনও মারাত্মক সংকটের মধ্য দিয়ে যেতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গেল মাসে চীনে গাড়ি বিক্রি বৃদ্ধির মূলে রয়েছে বাণিজ্যিক যানবাহনের চাহিদা। এই মাসে মোট গাড়ি বিক্রি হয়েছে 20 লাখের মতো, যা 2019 সালের এপ্রিলের তুলনায় 4.4% বেশি। মূলত 2018 সালের জুলাইয়ের পর এই প্রথম দেশটিতে গাড়ি বিক্রি বাড়ল। এই বিক্রি প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে ভারী ট্রাকের মতো বাণিজ্যিক যানবাহন। এপ্রিলে এই ধরনের যানবাহন বিক্রি বেড়েছে 32%। করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সাফল্যের সঙ্গে অর্থনীতি সচল রাখতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রণোদনার উদ্যোগ নেওয়ার ফলে এমন সফলতা দেখছে দেশটি। সময় হলো আরও একটি বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন সকাল 10টার সংবাদ। এবারে খেলার খবর।
বাংলাদেশ টেস্ট ও টি-20 দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলে অধিনায়কত্ব ফিরে পাবেন কিনা সেটা নিয়ে আর ভাবছেন না তিনি। তার মতে যেখান থেকে ক্রিকেট ছেড়েছেন সেখান থেকে শুরু করাটা এখন মূল চ্যালেঞ্জ। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান জানিয়েছেন সে কথা। এছাড়াও 2023 সালের বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে সাকিব বলেন, যদি সুস্থ থাকেন আর আবারও দলে সুযোগ পান তাহলে দলও ভালো করবে আগামী বিশ্বকাপে, এমনটাই আশা তার। সবার আগে তো আমি খেলায় ফিরতে চাই। জি। তো 5.5 মাস পরে যখন খেলায় ফিরবো, আগে খেলায় ফিরি, বাকি সব ডিসিশন আসলে তারপরে। তার আগে আসলে অন্য কোনো ডিসিশন না। এখন সবার আগে হচ্ছে যে কিভাবে সময়টা তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি শেষ হবে, কিভাবে আমি যেখানে থেকে আসলে খেলাটা আমার বন্ধ হয়েছে সেখান থেকে যেন আমি আবার শুরু করতে পারি, সেটা হচ্ছে আমার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ এবং সব থেকে বড় মানে নিজের প্রতি নিজের একটা এক্সপেকটেশন যে যেখান থেকে আমি শেষ করেছি ওইখান থেকে যেন আমি শুরু করতে পারি। তো আমার কাছে চ্যালেঞ্জ ওই একটাই, আমার কাছে বাকি আর কোনো চ্যালেঞ্জ নেই। বেশি একটা তো আসলে আমি দূরের চিন্তা কখনোই করতে চাই না, বাট যদি বলি যে নেক্সট ওয়ার্ল্ড কাপ, এভাবে চিন্তা করলে মানে নেক্সট ওয়ার্ল্ড কাপই তো সেখানে একটু তো অবশ্যই একটা ব্যাকআপ মাইন্ড একটা চিন্তা থাকে, যদি সুযোগ আসে খেলতে পারি, ফিটনেস থাকে, পারফরমেন্স থাকে। আমার মনে হয় যে আমাদের খুব ভালো করার সুযোগ আছে। আমি খুব মনে প্রাণে আসলে বিশ্বাস করেছিলাম যে এবারও আমাদের ভালো করার সুযোগ আছে। আমরা খুব কাছাকাছিও ছিলাম, হয়তো ছোটখাটো দুই একটা কারণে আমরা আমাদের পুরো পোটেনশিয়াল অনুযায়ী আসলে খেলতে পারিনি, বাট 23টা হয়তো আমরা এই জিনিসটা চেঞ্জ করতে পারবো এবং আমরা যে ধরনের টার্গেট নিয়ে যাব সেই টার্গেট অ্যাচিভ করতে পারবো বলে আমার মনে হয়। সকাল 10টার সংবাদ এই পর্যন্তই। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।